হচ্ছে। ওকে, সো উই উইল স্টার্ট আওয়ার ডিসকাশন। দেখুন, আমরা ইস্টবেঙ্গল আড্ডার তরফ থেকে বিভিন্ন ধরনের দাবি করার চেষ্টা করি সমর্থক হিসেবে, এবং আমরা মনে করি আমরা যেটা বলি সেটা অনেক সমর্থকের, মেবি বেশিরভাগ সমর্থকের কণ্ঠস্বর। যেটা আমরা বলি, আমরা দাবি করছি না যে আমরা যেরকম বলি সকলে হবে সেরকম চায়, কিন্তু আমাদের বিশ্বাস বেশিরভাগ সমর্থক সেটাই চায় আমরা যেটা দাবি করি। কারণ কি, মাঠে গেলে আমাদের সাথে প্রচুর সমর্থকের কথা হয়, জনজীবনে কথা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, এবং সব থেকে বড় কথা, ওয়েস্ট বেঙ্গল সমর্থক হিসেবে সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমরা তো বুঝি যে আমরা কি দেখে এসেছি আর এখন কি দেখছি। সুতরাং আশা করি আমরা খুব ভুল করি না। আশা করি সঞ্জীব দা, বিজয় দা, আমি এবং আরো আরো যারা যারা দেখেন তারা কেউই খুব একটা খুব ভুল করে না। এই জন্য আজকে আমরা অন্তত 5 জন নতুন বিদেশির দাবি রাখছি। অন্তত 5 জন। বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, সে আলোচনা আমিও আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আমরা বলার চেষ্টা করেছি। নতুন বিদেশি কে আসতে পারে তাই নিয়েও আলোচনা হচ্ছে, কিন্তু এবং বিভিন্ন নাম নিয়ে আলোচনা হচ্ছে। কারণ এই মুহূর্তে রোহিত বাবু বলছেন যে নোয়া কি আসছে, তো বিভিন্ন নাম নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ইস্ট বেঙ্গলে বিদেশি ফুটবলাররা ভাগ্য পরিবর্তন করেছে অতীতে, আর আমাদের বিদেশি ফুটবলারদের বর্তমানে দেখে মনে হয় যে এরা দলের বোঝা, এরা সিম্পলি দলের বোঝা কেন রয়েছে। কিন্তু এদেরকে প্রচুর টাকা দিয়ে চুক্তি বর্ধিত করা হয়েছে, কাঁটার মতো আটকে আছে, গিলতে পারা যাচ্ছে না, ওগরাতে পারা যাচ্ছে। তার মানে কত বড় ব্লান্ডার একটা আমরা করেছি দল গঠন করতে। কেউ এর জবাব দেবে? হু ইজ অ্যাকাউন্টেবল? আমরা কার্লোস কুয়াদ্রাতকে উই ক্যান হেল্প অ্যাকাউন্টেবল ফর দ্যাট, কিন্তু এর তো কোনো মানে হয় না। এটা কোচ ছিল, সে চলে গেছে। যে করে হোক ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি চাই, অন্তত 5 জন। ডিয়ামেন্টিকোসের কথা মাথায় রেখে বলছি, এত টাকা তাকে নেগোশিয়েট করা খুব মুশকিল হতে পারে, কিন্তু ডিয়ামেন্টিকোস ছাড়া আর বাকি 5 নতুন বিদেশি চাই। আদারওয়াইজ ইস্ট বেঙ্গলের এবছরের পারফরমেন্স ভালো হতে পারে না। এবং আমরা অবশ্যই এর আগেও বলেছি, ভারতীয় ফুটবলারদের দিকে তাকাতে গেলে আমাদের নিজেদের ব্যাকইয়ার্ডে তাকাতে হবে। অভিষেক সিং এর পিছনে টাকা খরচ করে, নিখিল প্রভুর পিছনে টাকা খরচ করে লাভ নেই। আমাদের নিজেদের ব্যাকইয়ার্ডে তাকাতে হবে, আমাদের নিজেদের রিজার্ভের দিকে তাকাতে হবে, এবং ইস্ট বেঙ্গলকে সে সাহস দেখাতে হবে যে এই প্লেয়ারগুলোকেই আমরা তৈরি করব। আমাদের কাছে যে সাউথ ব্যাকরা রয়েছে তাদেরকে আমরা নওরেম নসুর, রতন সিং এর মতো তৈরি করব। এই সাহসটা ইস্ট বেঙ্গলকে দেখাতে হবে। যাই হোক, আমরা আলোচনা অবশ্যই করব, আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে আমি অবশ্যই একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, জাস্ট এ মিনিট, আপনারা একটু ধৈর্য ধরবেন। সেটা অবশ্যই আমি বলবো যে একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট আমি করতে চাইছি ব্যক্তিগতভাবে। আমি জানি না আমার বাকি দুই সহকর্মী কি বলবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার তরফ থেকে করছি। এমবিএসজি তরুণ টিম নিয়ে, অপেক্ষাকৃত তরুণ টিম, যে টিমের মধ্যে তারকা ফুটবলাররা লিস্টেন কোলাসো, মানবীর সিং, আপুইয়া, সুভাশিস বোস, তারপরে আপনার যাকে বলে হচ্ছে লিস্টেন কোলাসো তো বললাম, এরা অপেক্ষাকৃত তারকা ফুটবলাররা নেই, তারকা বিদেশিরা নেই, মাত্র 1 জন বিদেশি এবং নতুন খেলোয়াড়দের নিয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এমবিএসজি, এবং এটা একটা অনুপ্রেরণার মতো কাজ করবে কলকাতার বাকি দলগুলোর জন্য। যে আমি ইউথ সিস্টেমে যদি ভালো কাজ করতে পারি, আমি যদি আমার রিজার্ভ দলকে সুযোগ দিতে পারি, তারা ভালো কিছু করতে পারে। আজকে এফসি গোয়া 3-1 গোলে জিতেছে। এমবিএসজির যাত্রাপথ তো শেষ হয়ে গেল, কিন্তু এটা বলতে হবে, এক গোল খাওয়ার পর সঙ্গে সঙ্গে 1 গোল শোধ করে সুহেল ভাট কিন্তু দ্বিতীয় গোল করলো সুপার কাপে, আমি যতদূর আমার মনে পড়ছে। এবং তারপর অবভিয়াসলি গোয়া এতগুলো বিদেশি ফুটবল নিয়ে খেলেছে এবং তারা অনেক বেশি ভালো ফুটবল খেলে ম্যাচটা বার করে নেয়। কিন্তু একটা জিনিস মানতেই হবে, বাস্তব রায় দ্বিতীয় দল নিয়ে যে ফুটবলটা দেখিয়েছেন, সেই ফুটবলটা কিন্তু আইএসএল এর অনেক দল খেলতে পারে না। এই দলটা যদি ইস্টবেঙ্গলের মুখোমুখি হতো, কি হতো আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই দলটা ইস্টবেঙ্গলকে অন্তত 2 গোলে হারিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 2 থেকে 3 গোলে। সুপার কাপের ম্যাচে কেএল ব্লাস্টারের সঙ্গে ইস্টবেঙ্গল যে জঘন্য, যে লজ্জাজনক, যে বিরক্তিকর, যে অসহায় ফুটবল খেলেছে,
সেই ফুটবল যদি এমবিএসডির সাথে খেলতো, প্রথম ম্যাচই যদি হতো এমবিএসডির সাথে, তাহলে এই টিমটাই সুহেল ভাট, এই দীপক টাংরি, এই অভিষেক সূর্যবংশী এবং যে কোনো একজন বিদেশি ফুটবলার থাকতো হয়তো, এই টিমটাই 2 থেকে 3 গোল দিয়ে দিত। মানসিকতা বদলাতে হবে, ইস্ট বেঙ্গল কোচকেও তার মানসিকতা বদলাতে হবে। ইস্ট বেঙ্গল কোচকেও যদি তার মানসিকতা সে না বদলাতে পারে, তাহলে সে সাফল্য আনতে পারবে না। অস্কার ব্রুজনকেও বুঝতে হবে, আমি এই না অস্কার ব্রুজনই নিশ্চয়ই কোচ হবে, অস্কার ব্রুজনকেও বুঝতে হবে যে টাকার নিশ্চয়ই বাড়বে, এবার নিশ্চয়ই ইমামি এবারে কিছু ফান্ড রেস করবে, অল্প কিছু হলেও রেস করবে। মুখ্যমন্ত্রী একটা আলটিমেটাম দিয়েছে, ইমামিকে কিছু রেস করতে হবে, এবং এগুলো তো এইসব কায়দাগুলো তো আমরা জানি। মুখ্যমন্ত্রীকে দিয়ে মঞ্চে বলিয়ে দেওয়া হলো, যদি ইনভেস্টার টাকা রেস করে এবং কিছু কর্মকর্তা গাল ভারী বলতে পারে, হ্যাঁ বলেছি আশা আছি টাকা যাতে বাড়ায়, আর টাকা বাড়িয়ে আপনারা করবেন কি? অপদার্থতার শেষ সীমায় চলে গেছেন আপনারা, টাকা বাড়িয়ে আপনারা করবেন কি? তা সত্ত্বেও কি ভালো টিম হবে? ওই দুর্গাপুজোর প্যান্ডেলের মতো ও এইটা বানিয়েছে, ও টাইটানিক বানিয়েছে, আমি বুর্জ খলিফা বানিয়ে দেখিয়ে দেবো। একটা দলকে করতে গেলে ফুটবল বোধ লাগে, সেইটা মিসিং ছিল, সেইটা অ্যাবসলিউটলি মিসিং ছিল। ডিয়ামেন্টিকসকে ধরে নিয়ে চলে আসা হলো, কিন্তু কেএল ব্লাস্টারে যে পরিপ্রেক্ষিতে যেভাবে ডিয়ামেন্টিকস গোলের পর গোল করে গেছে, ইস্ট বেঙ্গলে কি সেই জায়গাও পেয়েছে? ও নিজে বলেছে আমার পিছনে লুনার মতো একটা প্লেয়ার ছিল, আমার চিন্তা করতে হতো না। ইস্ট বেঙ্গল যাকে নিয়ে এলো তার থেকে সেই খেলাটা পাওয়া যায়নি। মাদি তালাল তখনই, এই কালকেই গাঙ্গুলিদা বলছিল, দেখুন পরিষ্কার, আমরা অনেক খেলা, মাদি তালাল তখনই আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারতো যখন ওর সঙ্গে জর্ডন হিল এবং লুকা মার্সেনের মতো একটা স্ট্রাইকার সামনে থাকতো। পজিটিভ গোল স্কোরার, আমাদের সত্যি পজিটিভ গোল স্কোরার ছিল না। ডিয়ামেন্টিকসকে আমরা এনেও ভুগতে হয়েছে তার জন্য, আমাদের ওর কাছ থেকে আমরা পজিটিভিটি পাইনি। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে, এইটা আমরা যদি মাথায় না রাখতে পারি, তাহলে প্রত্যেক বছর 2-3টে বড় নামকে নিয়ে ইনভেস্টমেন্ট বাড়বে, 2-3টে বড় নামকে নিয়ে এসে প্রথমে একটু গ্যালারি শো হবে, কিন্তু ওই আইএসএল এ ওই 8 থেকে 9, 9 থেকে 7 এর বেশি আর নয়। যদিও আইএসএল এর ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন আছে, আজকে বিশাল বড় একটা জাজমেন্ট এসছে যেখানে বলা হচ্ছে এআইএফএফ এর কোনো ক্ষমতা নেই এখন, এআইএফএফ কে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, নতুন করে নির্বাচন করতে হবে, নতুন করে কমিটি তৈরি করতে হবে। এআইএফএফ এখন এফএসডিএল এর সঙ্গে বসে আইএসএল এর এক্সটেনশনও করতে পারবে না। 2025-এ আইএসএল হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ডিসেম্বর অব্দি চুক্তি আছে এফএসডিএল এর সাথে। 2026 আইএসএল হওয়ার জন্য কিন্তু নতুন চুক্তি করতে হবে, এআইএফএফ এখন সেটা করতে পারবে না। আগে এআইএফএফ এর নির্বাচন হবে, নতুন প্যানেল তৈরি হবে, তারপর নতুন কমিটিগুলো হবে, তারপর হবে। তো একটা দেশের ফুটবল পরিকাঠামোতে যখন দেখা যাচ্ছে এই অপদার্থতা, তো সেখানে আইএসএল নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। তো সেগুলো পরের কথা, সেগুলো পরের আলোচনা। আমরা ইস্ট বেঙ্গলের দলবদল নিয়ে আলোচনা করছি, আমাদের এটা বুঝতে হবে যে এই আমি যেটা রেফারেন্সটা দিতে চাইবো, যে আমরা সুলে মুসা, মেহতাব, আর ওটার মধ্যে কে, তারপরে আলভি 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 অ্যালভি, আরেকটা কে ছিল, নবী ছিল কি? না না, আলভি তিনজনকে দেখেছি আর কি। সাংবাদিক হিসাবে ছিল রজত শুভ্রঙ্কটি, মেহতা, হ্যাঁ মুসা আর এলভি। হ্যাঁ রজবদার দেখেছি আমি, ইন্টারভিউটা করেছে, অসাধারণ ইন্টারভিউ হয়েছে, এবং ধরে 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 প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করা হয়েছে। এবং সুলে মুসার বক্তব্যটা কিন্তু শোনার মতো, আপনারা শুনবেন অবশ্যই। সুলে মুসা সেখানে বলেছে ওয়াই আফ্রিকান প্লেয়ার্স আর ইম্পর্টেন্ট, স্ট্যামিনা, স্পিড, ফিজিক্যাল প্রেজেন্স, পাওয়ার। আমাদের বিদেশিদের ভেতরে সেটা ছিল ছিল না। শেষ মুহূর্তে মেসি বাউলিয়েছে মাঠে, কিন্তু দেখিয়েছে ও, জানি না ওর কি হবে, এক্সটেনশন হবে কি হবে না। আমি সম্পূর্ণ নতুন সেট আপ চাই এবং অনেকেই চাই, ওর থেকেও ভালো খেলোয়াড় আমাদের দরকার। কিন্তু মেসি বাউলি এসে দেখিয়েছে মাঠের মধ্যে নেবে। কেন আমাদের ব্রাজিলিয়ান এবং আফ্রিকান প্লেয়ারদের দিকে নজর দিতে হবে? ইস্ট বেঙ্গলের দিনের পর দিন যারা সাফল্য এনেছে, দিনের পর দিন, ইস্ট বেঙ্গলের সাফল্যের দুটো দিক আছে, একটা হচ্ছে ভারতীয় কোচ এবং আফ্রিকান অ্যান্ড ব্রাজিলিয়ান ফুটবলার।
আজকাল আমরা তার ধারে কাছ দিয়ে যাই না, এবং তাই জন্যই আমরা ডাউন হচ্ছি, দিনে দিনে ডাউন হচ্ছি আমরা। এই জন্য দিনে দিনে আমরা ডাউন হচ্ছি। আমাদের একটা অবশ্যই দাবি রইল যে 6 জন যদি নাও হয়, অন্তত 5 জন বিদেশি ফুটবলার নতুন নিতেই হবে। এই যে হঠাৎ করে একটা রব উঠলো, রবসন রবিনো, ব্রাজিলিয়ান ফুটবলার, দারুণ ফুটবলার, কোচ তাকে চাইছেন, খুব ভালো, যদি ইস্টবেঙ্গল নিতে পারে খুব ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, রবসন রবিনো ইস্টবেঙ্গলে এসে কি সাফল্য পাবে? তার আশেপাশে যারা খেলবে তার উপর ও সাফল্য নির্ভর করবে। ও যদি এমবিএস দিতে যায়, তাহলে ও কার জায়গায় যাবে এটা বুঝতে হবে। ও যাবে গ্রেগ স্টুয়ার্টের জায়গায়। গ্রেগ স্টুয়ার্ট নিজেই কিন্তু সবকটা ম্যাচ খেলতেন না, হি ওয়াজ নট দ্য ফার্স্ট চয়েস মিডফিল্ডার ফর মলিনা। রবসন রবিনও তাই হবেন না, দ্বিতীয়ার্ধে নামবেন হয়তো, বা কোনো ম্যাচে প্রথমার্ধে নামলেন, নেমে চমক দেখালেন। অবভিয়াসলি মলিনার মাথায় অন্য কিছু থাকবে। আমাদের কিন্তু রবসন রবিনোকে এখানে এলে অনেক চাপ নিয়ে খেলতে হবে। হি উইল বি দ্য নাম্বার 1 ফুটবলার, যার দিকে আমরা তাকিয়ে থাকবো ম্যাচ জেতানোর দিকে। এবং এইখানেই একজন ফুটবলার তার স্পিডের শীর্ষে যদি না উঠতে পারে, কাত হয়ে যাবে। বুঝতে হবে যে ডিয়ামেন্টিকস যখন ইস্টবেঙ্গলে এলো, যখন সে প্রত্যাশার চাপ নিয়ে এসেছিল, একটা দল ব্যর্থ হয়েছে, টানা লাগাতার ব্যর্থ, একটা সুপার কাপ এসছে 12 বছরের পরে, ডিয়ামেন্টিকস এতগুলো গোল করেছে, আমরা চাইছিলাম ও প্রত্যেক ম্যাচে 2টো করে গোল করে। তারপর যা হওয়ার সেটা হয়েছে, আপনারা দেখেছেন কি হয়েছে। এবং আপনারা খেয়াল করেছেন ডিয়ামেন্টিকস যখন আপাত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পড়েছে, যেমন এএফসি চ্যালেঞ্জ কাপ, এবং সেখানে তার পিছনে মাধি তালাল এবং সাউল ক্রেসপো রয়েছে, তখন ডিয়ামেন্টিকস কিন্তু সাফল্য পেয়েছে। খেলোয়াড় যে খারাপ সেটা বলা যাবে না, কিন্তু একটা খেলোয়াড়কে চট করে নিয়ে এসে টিমের মধ্যে ঢুকিয়ে দিলে চলবে না। এটা ঠিক ওই দাবা খেলার মানে গুটির মতো নয়। এটা ফুটবল, এবং এই ফুটবলে অনেক কিছু ডিপেন্ড করে একটা প্লেয়ার কিভাবে সাফল্য পাবে, কিভাবে সাফল্য পাবে না। বেদ সুভাষ ভৌমিক দারুণ বুঝতেন, তার গুরু পিকে ব্যানার্জি মাস্টার ছিলেন। আমি আর কি বলবো এই বিষয়ে, সঞ্জীব তো অনেক কিছু বলতে পারবে। তবে আমাদের একটাই দাবি রইল, যে দাবিটা আজকে অ্যালভিটো করেছে, মেহতাব ছিল, এবং তুলে মুসার মধ্যে বিদেশিদের মধ্যে ভালো কোয়ালিটির, এমনি এমনি ওই ময়দানের আফ্রিকান ফুটবলারের মতো নয়। তা আমার পাড়াতে অনেকে প্র্যাকটিস করে, ভালো কোয়ালিটির। অবভিয়াসলি মেসি বাউলি খুব ভালো ফুটবলার, আমরা তার থেকে উঁচু, তার থেকে ভালো কোয়ালিটির ফুটবলার চাইছি। গালফ প্রো লিগ দেখতে হবে, ইউএই লিগ দেখতে হবে, বা এইসব জায়গাগুলোতে যদি অত্যন্ত কস্টলি হয়, হায়ার রেঞ্জের হয়, আমাদের আফ্রিকার নেশনস কাপ দেখতে হবে, আফ্রিকার ঘরোয়া লিগগুলো থেকে প্লেয়ার আনতে হবে। এখন এজেন্ট সিস্টেম হয়ে গেছে, এজেন্ট যা বলবে তাই হবে। ইস্ট বেঙ্গলের রেজাল্টটাও তাই হবে। এজেন্ট কিন্তু দায়িত্ব নেবে না, 9 নম্বরের দায়িত্ব কিন্তু এজেন্ট নেয়নি। প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক মাথা নিচু করে মাঠ থেকে বাড়ি ফিরেছে। ইস্টবেঙ্গল খেলার দিন যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে দেখা যায় না, মনে হচ্ছে ফাঁকা গড়ের মাঠ, মনে হচ্ছে কোভিডের সময় ফুটবল হচ্ছে, এতটাই দর্শক কম থাকে। দিনের পর দিন ধরে সেটা হয়ে আসছে। এমন বিদেশি নিতে হবে, সেই বিদেশি গেম চেঞ্জার বিদেশি যদি আনতে পারেন ঠিক আছে, নাহলে সারেন্ডার করুন, বলুন আইএসএল খেলবো না। আমি মেসি বাউলির ইনক্লুশনটাকে ওয়েলকাম করি, ভালো ফুটবলার, যা চিনিয়েছে, গোল করেছে, কিন্তু আমি মনে করি যে আমাদের মেসি বাউলির থেকেও ভালো ফুটবলার দরকার। বেস্ট টাইমে রোগ বেঁচে দরকার আমাদের, বেস্ট টাইমে রোগ বেঁচে এমন ফুটবলার আমাদের দরকার। যেমন আলাদিন আজারাই, বিশাল দাম নয়, কিন্তু কি করে পেলো নর্থ ইস্ট ইউনাইটেড বলুন তো? আজকে ছেলেটা 22টা গোল করেছে। আমাদের এরকম ফুটবলার দরকার। আমাদের এরকম ফুটবলার দরকার। এবং সবচেয়ে মনে রাখবেন, শুধু আলাদিন নিজের কৃতিত্বে 22টা গোল করেনি, তাকে সাপোর্ট সিস্টেমটাও তো ভালো ছিল। অন্য প্লেয়ারগুলো নিয়ে আমরা, অন্য বিদেশিগুলো নিয়ে আলোচনা করি না নর্থ ইস্টে, তারাও যথেষ্ট ভালো ছিল। আজকে দেখুন জামশেদপুর মুম্বাইকে হারিয়ে সুপার কাপের ফাইনালে উঠে গেছে, সম্ভবত ফাইনাল না সেমি ফাইনাল বোধ না। আজকে খালিদ জামিল হ্যাটস অফ, খালিদ জামিল হ্যাটস অফ। একটু আমাকে ওয়েট করবেন, খালিদ জামিলের একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট আমি দেবো। আমি একা আছি, অ্যাডমিন নেই। খালিদ আমাদের প্রাক্তন কোচ,
খালিদের একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট আমাদের দরকার, আমরা করলাম। কি করে করলো? তারকা ভারতীয় খেলোয়াড় যে আছে সেই টিমটার মধ্যে তা নয়। কটা ভারতীয় প্লেয়ার আছে জামশেদপুরে তারা ইন্ডিয়া খেলে? আমাদের এখানে আরো বেশি আছে। নাওরেম মহেশ আছে, আনোয়ার আলী আছে, লালচুংডুঙ্গা এবং নন্দকুমার আমাদের আগে খেলেছে, ডিকসন সিং আছে। জামশেদপুরে কটা প্লেয়ার আছে? কিন্তু জামশেদপুরে একটা স্টিফেন এজে আছে। পাহাড় সে নিচে আটকাচ্ছে, ওপরে গিয়ে ত্রাস তৈরি করছে। স্টিফেন এজে তো বহুদিন বসেছিল, স্টিফেন এজেকে আমরা ট্রাই করিনি। সুতরাং আমাদের এমন বিদেশি দরকার যারা মাঠে নেতৃত্ব দেবে, গেম চেঞ্জার হবে। এবং তার জন্য আমাদের আফ্রিকান নেশনস দেখতে হবে, তার জন্য আমাদের ব্রাজিলিয়ান ফুটবলার দেখতে হবে। অনেক গুজব চারিদিকে মার্কেটে উঠছে, ব্রাজিলিয়ান নাম্বার 10 আসছে, রবসন রবিনো আসছে, বিভিন্ন রবসন রবিনো। আমি যতদূর জানি আপনাদের আপডেট দিতে পারি যে আমি গতকালকেই বলেছিলাম, আপনারা শুনেছেন লাস্ট উইকেও রবসন রবিনের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইস্ট বেঙ্গলের। কোচ তাকে চেয়েছিলেন, তারপরে কি হয়েছে আমি জানি না। এমবিএসজি মাঝখানে ঢুকে গেছে, কি হবে না হবে অনেক কিছু শোনা যাচ্ছে। কিন্তু আমি আবার বলবো, ইস্ট বেঙ্গলের সাফল্যের রসায়নটা আমার মনে হয় অস্কার দুজনকে বুঝতে হবে। ও বুঝতে পারবে বলে আমার মনে হয়। আজকে যদি সঞ্জয় সেন হতো, ইস্ট বেঙ্গলকে লিগ টেবিলে ওই 9 থেকে কিভাবে 6 নিয়ে যেতে হয় সেটা উনি করতেন। চ্যাম্পিয়ন করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। চ্যাম্পিয়ন হওয়ার মশলাটা আলাদা। আইএসএল কর্পোরেট হাউস, কর্পোরেট টু কর্পোরেট ডিল করতে হবে। সেখানে যদি ডাইরেক্ট তুমি এফএসডিএল এর সঙ্গে ডিল করতে পারো, রেফারি নিয়ে প্যাকেজ করতে পারো, তাহলে তুমি চ্যাম্পিয়ন হবে। সেটা আলাদা বিষয়। আমার মনে হয় না, দেখুন একটা লিগের কোনো মানে স্যানিটি নেই। ইটস আনস্ক্রুপুলাস লিগ। মোটামুটি ঠিকই থাকে যে প্রথম 6 কারা যাচ্ছে বা প্রথম 4 কারা যাচ্ছে, অ্যাটলিস্ট প্রথম 4 কারা যাচ্ছে। কিন্তু ইস্ট বেঙ্গলের এবছর প্রথম 6 হতো, হয়নি। আপনারা জানেন কেন হয়নি, কিরকম হয়েছে। সবকিছু মাথায় রেখেই বলছি, সঞ্জয় সেনের মতো কোচ হলে যেমন খালিদ জামিল করলো, একটা 9 নম্বরের টিমকে উনি 6 নম্বর, 5 নম্বর, ইভেন 4 নম্বরে নিয়ে যেতে পারেন। তারপরে কি সেটা পরের কথা। আমি চাই ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলুক, দেশের প্রথম 4টে টিমের মধ্যে থাকুক। যদিও খেলা বদলাচ্ছে, এআইএফএফ বদলাবে বলে আমার মনে হয়, অনেক কিছুই বদলানো উচিত। এআইএফএফ নিজে একটা বিগ স্ক্যাম। এআইএফএফ সব থেকে বড় একটা এখানে জালিয়াত। এআইএফএফ এর অনেক কিছু পরিবর্তন হবে, কি হবে না হবে সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। কিন্তু আমার সত্যি যেটা মনে হয় যে ইস্টবেঙ্গল যদি ভারতীয় খেলোয়াড়দের জন্য নিজের টিমের দিকে না তাকায় এবং বিদেশি ফুটবলার চয়ন ঠিক করে না করে, তাহলে ইস্টবেঙ্গলের এবছরও খুবই খুবই খারাপ, আশা নেই বললেই চলে। সোজা কথা, শক্ত কথা শুরু থেকে সোজাসুজি বলে দেওয়া ভালো। ওভার টু গাঙ্গুলিদা। দেখো প্রথম কথা হচ্ছে, ফার্স্ট আইএসএল থেকে বিদেশি প্লেয়ার না বন্ধ করতে হবে। এই যে তুমি যে কথাটা বললে আগের দিন, টুকলি, সত্যি এটা টুকলি, সত্যি এটা টুকলি। ও ভালো খেলছে, ওকে নিয়ে নাও। মানে অপদার্থ বলবো না, চাইল্ডিশ এবং ফুলিশ অ্যাটিটিউড। এটা কোনো ক্লাব করে না, ইস্টবেঙ্গলে তো করাই উচিত না। ও খেলছে, ওকে নিয়ে না। ও খেলছে, তাকে নিয়ে না। এটা সবচেয়ে মিন মাইন্ডেড, এবং এবছরও চলছে, কনর শিল্ডকে নিতে হবে। সবচেয়ে মিন মাইন্ডেড এবং তুমি কি বলবো, অপদার্থ চূড়ান্ত, আনপ্রফেশনাল, অপদার্থ। এটা তো আগে বন্ধ করতে হবে ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে, পূজন যে কথাটা আগের দিনও বলেছে, তার আগের দিনও বলি, যাকে টার্গেট করবে তাকে নিতে হবে। যদি এ প্লেয়ার টার্গেট করে, এ প্লেয়ার কি চাই, বি প্লেয়ার চলবে না। আর যেটা মেন কথা, যে বিদেশি প্লেয়ারকে টার্গেট করতে ফার্স্ট 11 প্লেয়ার হওয়া যায়, ফার্স্ট 11 প্লেয়ার হওয়া যায়, ডিফারেন্স মেকার হওয়া যায়, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এরকম প্লেয়ার হওয়া যায়। গেম চেঞ্জার যেটা গেম চেঞ্জার বললে হবে না, ডিফারেন্স মেক করতে পারে, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এরকম বিদেশি প্লেয়ার হওয়া যায়। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় অভাব, লিডার খুঁজে আনতে হবে। লিডার যে লিড করতে পারে স্পাইনটাকে, এরকম প্লেয়ার হওয়া যায়। এবার তুমি যে ইন্টারভিউটা কথা বলে, এটা আমিও দেখেছি। আমার এত ভালো লাগছিল দেখতে, তোমাকে কি বলবো, চিন্তা করো। যেহেতু আমি অনেক বিদেশি প্লেয়ারকে এই দলে খেলতে দেখেছি, অনেক বিদেশি প্লেয়ারকে আফ্রিকান প্লেয়ারদের ইম্প্যাক্ট এই দল সবসময় বেশি। আর সুলে মুসা যে কথাটা বলেছে, কতটা ভ্যালিড কথা,
কতটা ভ্যালিড? পাওয়ার, স্পিড, স্ট্যামিনা, এজিলিটি, এই তিনটে তুমি আফ্রিকান প্লেয়ারদের থেকে পাবে। এবং রেসপন্সিবিলিটি, এটা কিন্তু ওদের মধ্যে দেখা যায়। অ্যাবসলিউটলি। যে কটা আফ্রিকান প্লেয়ার ইস্ট দলে খেলে গেছে, চিমা থেকে ধরো, তারপর চিবুজার খেলেছে, চিবুজারের কথা বলি না আমরা, তার ক্রিস্টোফার খেলেছে, এমেকা খেলেছে, ইয়াকুবু খেলেছে, এমেকা খেলেছে, ইয়াকুবু খেলেছে, তারপর ধরো ওমেলো খেলেছে, মাইকো কোরো খেলেছে, যারা যারা খেলেছে ধরো, জ্যাকসন খেলেছে, জ্যাকসন খেলেছে ধরো, পেনর্জি খেলেছে ধরো, প্রত্যেকে কিন্তু ইম্প্যাক্ট ক্রিয়েট করে গেছে। তবে না আমরা আলোচনা করি। আমরা আলোচনা করি কেন? আমরা একটা প্লেয়ারকে নিয়ে আলোচনা তখনই করবো। আর সবচেয়ে বড় কথা যেটা যেটা আমরা আরো বলি না, কিন্তু এই যে প্রত্যেক কটা প্লেয়ারের নাম বলবো, প্রত্যেকে কিন্তু ক্রাউড পুলার ছিল, ক্রাউডের ফেভারিট তো ছিল, ক্রাউড পুলার ছিল। খেলা দেখার জন্য লোকে টিকিট কেটে মাঠে যেত। কেন যেত? এইটা ইনভেস্টারকে বুঝতে হবে ভাই। ইনভেস্টার যদি না বোঝে তাহলে ও অপদার্থ ইনভেস্টার। এবং আমি এখানে একটা কথা বলতে চাই, মাইক আপনার কাছে আমি অবশ্যই ছোট করে বলছি। কোয়েস যখন ইস্ট বেঙ্গলের ইনভেস্টর ছিল, কোয়েস ইস্ট বেঙ্গল, যে ফ্ল্যাগটা আমি এখনো নিয়ে বসি প্রত্যেক দিন, খুলে দেখাতে পারলে আপনাদের ভালো হতো। কোয়েস এনেছিল একজন বিশ্বকাপার্থী, তার নাম হচ্ছে জনি আকোস্টা। যদি ইফ সেই জনি আকোস্টা হচ্ছে কোস্টারিকান বিশ্বকাপার, সাউথ আমেরিকান প্লেয়ার, দ্য কোয়ালিটি, সে কোয়ালিটিটা ওর ফার্স্ট ম্যাচ থেকে শুরু করে ওর ইস্ট বেঙ্গলের লাস্ট ম্যাচটাও আমি দেখেছি। ফার্স্ট ম্যাচটাতে ও ফার্স্ট হাফে 2টো গোল খেয়ে যায়, সেকেন্ড হাফে নিজেই একটা গোল করেছে। কারণ কি, বেশ কিছু, ও তো ওয়ার্ল্ড কাপ খেলে এসেছিল, তারপর বেশ কিছুদিন বসেছিল, এবং আমরা ভেবেছিলাম যে না, হয়তো চলবে না। এবং ওর এক একটা বল আমার মনে আছে। হোয়াট আ প্লেয়ার! যদি প্লেয়ার আনতে হবে তাহলে আমার যতদূর মনে হয়, যেটা গাঙ্গুলিদা এক্ষুনি বলছি, যেটা সলিয়ে মুসা বলে গেছে, যারা দায়িত্ব নিতে পারবে এই প্লেয়ার কি আনতে হবে। আজকে আমি মেসি পাউলির কথা বলবো। মেসি পাউলি লাস্ট ম্যাচটা খারাপ খেলেছে, কিন্তু চোখে মুখে যখন বেরোচ্ছিল আমি দেখি চোখে মুখে বোঝা যাচ্ছিল লাস্ট খারাপ খেলেও ও নিজেই খুব ওর খারাপ লেগেছে। এবং যে ও কাজাকিস্তানে খেলতে গিয়ে সেই ম্যাচটাতে আমরা জিততে পারলাম না। আপনি মেসি পাউলির যদি আপনারা খেলাটা দেখে থাকেন অ্যাপে, মেসি পাউলির এক্সপ্রেশন থেকে বুঝতে ও কতটা হতাশ। আমি দেখেছি যে আফ্রিকান ফুটবলারদের মধ্যে একটা ইন্টেন্ট থাকে, নিজেকে প্রমাণ করার, এবং সমর্থকদেরও তারা প্রচন্ড ভালোবাসে। এটা আমি জানি না, এর কিছু কি যুক্তি আছে আমি জানি না। এটা বুঝতে হবে, ইনভেস্টরকে এটা বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ সঞ্জীব দা, সেটাই তো বলছি তোমাকে আমি। ইনভেস্টারকে তো বুঝতেই হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। ইনভেস্টার যদি এটা না বোঝে তাহলে কোচ যদি বলে কোচকে বোঝাতে হবে, আমার আফ্রিকান প্লেয়ার এখানে সফল, তুমি ট্রাই করো, লেট আস ট্রাই জয়েন্টলি, আমরা একসঙ্গে বসে এটা ট্রাই করি, দেখো কি হয়। না, আফ্রিকান প্লেয়ার ইজ দ্য অনলি ব্রাজিলিয়ান, তুমি যেটা বলছো, কিন্তু ব্যাপারটা কি, ব্রাজিলিয়ান প্লেয়ারের যদি বলো তুমি, ব্রাজিলের কিন্তু এখন তোমার যে এখন যে সিচুয়েশন, ব্রাজিলিয়ান ফুটবলের মান কিন্তু অনেক নেমে গেছে। তুমি ব্রাজিল ন্যাশনাল টিমকে দিয়ে দেখো না। না আমি অ্যাকচুয়ালি সাউথ আমেরিকান বলছি, যে কোনো প্লেয়ার, নট অনলি ব্রাজিলিয়ান। আমার মনে হয় আর্জেন্টিনার প্লেয়ারদের মার্কেট ভ্যালু প্রচন্ড বেশি। ব্রাজিলিয়ান ওই লেয়ারটার আমরা ধরতে পারবো না, মার্কেট ভ্যালু অনেক বেশি। যারা বেসিক্যালি ইউএইতে খেলে বা ধরো চাইনিজ লিগে খেলে, আর ইউরোপে যারা খেলে তাদের তো কোনো ব্যাপার নেই। এশিয়ান লিগে খেলে বলে সেখান থেকে আনতে হবে এরকম নয়। ব্রাজিলিয়ান লিগে দেখো না, সেকেন্ড ডিভিশন আছে, যেটা ব্রাজিলিয়ান লিগে তো খেলছিল। হ্যাঁ অ্যাবসলিউটলি, রবসন তো ব্রাজিলের সেকেন্ড থার্ড ডিভিশন, এই মুহূর্তে রবসন থার্ড ডিভিশনে খেলেছে বোধহয় ব্রাজিলের কোনো একটি। তো ব্রাজিলিয়ান লিগেও দেখতে হবে যে দেখো তো, আমি আফ্রিকান নেশন কাপে, তুমি জানো আমি ফুটবল কেন ক্রিকেটও আমি প্রচুর দেখি, এবং আফ্রিকান নেশন কাপের খেলা আমি অনেক দেখেছি। সেখানে দেখো অনেক, তুমি একটা চিন্তা করো না, যখন আমরা কোয়েসে যেটা হলো তার আগের বছর উগান্ডার একটা প্লেয়ার আমাদের খেলতে এসেছে, সে এখন উগান্ডার ক্যাপ্টেন, খালি লাউচো, তোমার মনে আছে? ইয়েস আমার মনে আছে। খালি এখন কিন্তু উগান্ডার ক্যাপ্টেন, জানো তো, এখন উগান্ডার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন।
উগান্ডার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। ও এখন খেলে হচ্ছে মোজাম্বিকের একটা প্রফেশনাল ক্লাব আছে, মোজাম্বিক টিপি মোজাম্বিক, ওইখানে খেলে। ও হচ্ছে মোজাম্বিকের প্রিমিয়ার লিগ ক্লাব। এবার ওকে আমরা ছেড়ে দিয়ে আমরা কাকে নিলাম? পাঞ্জাবে খেলা কাসিম আয়দারা, তোমার মনে আছে? সেনেগালের প্লেয়ার। হুম, সেটাও তো হ্যাঁ, সেটাও সেটাও তো আমরা ছেড়ে দিয়েছি। কাসিম আইদারা একটা আই লিগ ভালো খেলেছিল, আমাদের এখানে এসে ভয়ঙ্কর খারাপ খেলতে শুরু করলো। শেষ পর্যন্ত আমাদের যিনি স্প্যানিশ কোচ এসেছিলেন আলেহান্দ্রো, ওকে অ্যাকচুয়ালি ওকে রাখলো, ওকে বেসিক্যালি ওকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, ওকে মাঝমাঠে ব্লকার হিসেবে ওকে আলটিমেটলি রেখেছিল, তখন একটু কাজ করছিল, কিন্তু শেষ পর্যন্ত ইয়ে করতে পারেন। না, ওকে নেওয়া ভুল হচ্ছিল কেন? বল ডিস্ট্রিবিউট করতে পারতো না, ডিস্ট্রিবিউশন পাওয়ার একদম বাজে ছিল, একদমই বাজে ছিল। খালি যাও কিন্তু দুটোই করতে পারে। আমি খালি যাও খেলা আফ্রিকান নেশন কাপে দেখেছি, উগান্ডার জার্সি হচ্ছে রেড জার্সি, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শর্টস, 6 নম্বর জার্সি পরে খেলে উগান্ডাতে, উগান্ডার ক্যাপ্টেন এখন। একদম আমরা বিজয়দার কাছে রেইনিং ডিবেট যেটা আমাদের চলছে, বিদেশি নির্বাচন। আমার মতে, আমি তোমাকে বললামই, বিজয় তুমি শুনলেই, অন্তত 5 জন বিদেশি বদল চাই। এ বিষয়ে তোমার বক্তব্যটা কি? জয়েস বেঙ্গল একটু এগিয়ে আসো তোমার করে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে মানে আমাদের বিদেশি নির্বাচন দীর্ঘ 5-6 বছরে বিদেশি নির্বাচনে আমরা হচ্ছে শূন্য, যদি মার্কস দেওয়া হয় তাতে শূন্য। লাস্ট ইয়ারে হয়তো 10-12 পয়েন্ট কি 20 পয়েন্ট আমরা পেতে পারি। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যেটা, দেখো, যেটুকু ফুটবল আমরা বুঝি বা যেটুকু আমরা আলোচনা করি, তাতে এইটুকু আমরা বুঝতে পারি যে একটা টিমের বিদেশি নির্বাচন বা স্বদেশি প্লেয়ার নির্বাচন যেটাই হোক, সেটা সম্পূর্ণ হওয়া উচিত হচ্ছে একটা নির্দিষ্ট প্ল্যানের ভিত্তিতে। একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকবে সেই টিমটা তৈরির পিছনে। টিমটা পরে সাফল্য পেলো কি না পেলো সেটা পরের কথা, কিন্তু একটা পরিকল্পনা থাকবে যে আমার এই পজিশনে এই প্লেয়ারগুলো দরকার। সাফল্য প্লেয়ার পাওয়া বা না পাওয়াটা বিভিন্ন কারণের উপরে নির্ভর করে, কিন্তু পরিকল্পনাটা যদি সঠিক থাকে, সেখানে কিন্তু আমরা বলতে পারি যে ইস্ট বেঙ্গল পরিকল্পনা করে টিম গঠন করেছিল, কিন্তু প্লেয়াররা সাফল্য আনতে পারেনি। সেটা হয়তো স্ট্র্যাটেজিগত কারণ হতে পারে, অথবা প্লেয়ারদের কারেন্ট ফর্মের উপর বিচার করে সেটা বলা যেতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু পরিকল্পনা যদি এটা হয় যে আমি আইএসএল এর অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার নেব, আমি আইএসএল এর টপ স্কোরার নেব, আমি আইএসএল এর টপ অ্যাসিস্ট মেকার নেব, তাহলে আমি মনে করি যে এটা কিন্তু ফুটবল টিম তৈরির পরিকল্পনা নয়। এটা পরিকল্পনা হচ্ছে যে আমি একটা কম্পিটিশন মার্কেটে নামলাম, যেটা তুমি বলেছিলে যে ওরা যদি এটা করে তাহলে আমরা বুর্জ খলিফা করব, সেটা হচ্ছে কম্পিটিশন মার্কেটে নামা। তো আশা করি এই বছর সেই জিনিসটা হবে না। আমাদের যে টিমে এই মুহূর্তে প্লেয়াররা আছে যারা চুক্তিবদ্ধ, স্বদেশি প্লেয়ারের কথা বলছি আমি, সেইখানে বিচার করে পজিশন ওয়াইজ প্লেয়ার নেওয়াটা আমাদের খুব জরুরি। সেখানে যদি আমরা টিমটাকে বর্তমানে বিচার করি, আমি বিদেশিটা পরে বলছি, এই মুহূর্তে আমাদের দুটো ভারতীয় সাইড ব্যাক দরকার, রাইট ব্যাক লেফট ব্যাক দুটোই দরকার। আর দরকার হচ্ছে একটা ভারতীয় উইঙ্গার। ভারতীয় প্লেয়ারের যদি রিক্রুটমেন্টের প্রয়োজন হয়, এই 3টে পজিশনের বাইরে আমার মনে হয় না প্লেয়ার রিক্রুটমেন্টের দরকার আছে। শুনলাম অস্কার নাকি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ভারতীয় চেয়েছে। কি প্রয়োজন? আমার কাছে তন্ময় দাস আছে, আমার কাছে নাসির রহমান আছে, আমার কাছে এই মুহূর্তে সৌভিক চক্রবর্তী রয়েছে, জিকসান সিং এর মতন প্লেয়ার রয়েছে। তারপরে ওই পজিশনে আদার্স কোনো প্লেয়ারের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ওখানে যদি ম্যানেজমেন্ট এবং কোচ যদি কোনো ইনভেস্টমেন্ট করে, তাহলে আমি মনে করবো এটা ব্যাড ইনভেস্টমেন্ট। এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমরা নিজেদের প্রোডাকশনকে যদি আমরা নিজেরা ব্যবহার করতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা। ভারতীয় প্লেয়ারদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পার্থক্য 19 আর 20। আজকে আমরা তন্ময়কে খেলাতেই পারলাম না, কি করে আমরা বলবো যে তন্ময় আইএসএল এ খেলতে পারবে না? যতক্ষণ আমরা তাকে মাঠে না দেখতে পারবো, কি করে বলবো যে সে আইএসএল এর উপযুক্ত নয় কি নয়, আইএসএল সে খেলতে পারবে কি পারবে না, তাকে যদি সেই কম্পিটিশনে আমরা না ফেলতে পারলাম। আজকে এমবিএসজি যেটা দেখিয়ে দিয়েছে, এই যে সালাউদ্দিন বলো, সোহেল ভাট বলো, এরা তো সিএফএল বলো বা অন্যান্য টুর্নামেন্টে খুব খারাপ খেলেছে, কিন্তু আজকে তো আইএসএল টিমের এগেন্সে খেলেছে, যেখানে ওদের কোনো এমবিএসজি কোনো বিদেশি নেই, নোরেস ছাড়া। ওরা তো 6টা বিদেশির এগেন্সে খেলেছে, এবং সালাউদ্দিন এবং সোহেল ভাট এরা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আমার মনে হয় এরা ভবিষ্যতের একজন মানে প্রমিসিং ভারতীয় প্লেয়ার হতে চলেছে। সালাউদ্দিন এবং সোহেল ভাট দুজনের কথাই বলছি। সোহেল ভাটের খেলা আগেও দেখেছি। সোহেল ভাট কিন্তু যথেষ্ট প্রতিভাবান স্ট্রাইকার, এবং ও কিন্তু বডি অ্যাডভান্টেজটা প্রচন্ড পরিমাণে কাজে লাগায়। মানে আমরা এই যে স্ট্রাইকার খরায় ভুগছি না, যে 40 বছরের সুনীল ছেত্রীকে আমরা নিয়ে আসে রিচার
রিপ্লেসমেন্ট ভাঙিয়ে নিয়ে এসে ম্যাচে নামাই, তার কারণ কি আমরা এই সমস্ত প্লেয়ারের খেলা দেখি না। আজকে ডেভিডকে আমরা দেখতে পাইনি, ডেভিডকে আমরা বিচার করতে পারিনি দেখেই সুনীল ছেত্রী টিমে এসছে, নাহলে কিন্তু ওখানে ডেভিডই থাকে একদম, এটা গ্যারেন্টেড। সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ইন্ডিয়া টিমের খেলতে হয় না, কারণ সুনীল ছেত্রী রিপ্লেসমেন্ট পারফেক্ট ডেভিড ছিল। সেখানে ডেভিডকে সুযোগ দেওয়া হয়নি, ডেভিড যেটুকু সুযোগ পেয়েছে মানে কাজে লাগিয়েছে। সেরকমই ঠিক আছে সোহেল ভাট, সালাউদ্দিন আছে, এদেরকে দেখতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে, দিলে এরা আমার মনে হয় কোনো অংশে কম যাবে না। এবার ঘটনা হচ্ছে বিদেশি নির্বাচন যেটা হবে, দেখো নামের পিছনে ছোটার কোনো মাহাত্ম্য আমার মনে হয় না। একটা টিম সাফল্য তখনই পায় যখন টিম কম্বিনেশনটা তৈরি হয়। আমি নামে নিয়ে আসলাম, আমি রবসন রবিনো নিয়ে আসলাম, আমি কনর শিল নিয়ে আসলাম, এরা নামে ভারী, এবছরও তো এনেছিলাম, তালার এনেছিলাম, আনোয়ার আলী আছে ভারতীয় শ্রেষ্ঠ ডিফেন্ডার, এবং সব নামে ভারী, গতবার সব নামে ভারী। সব নামে ভারী, কিন্তু আমরা সাফল্য পাইনি কারণ আমাদের পরিকল্পনার অভাব। এখানে একটা Combination উদাহরণ তৈরি আমি দেই, যেটা হচ্ছে পরিকল্পনা। কম্বিনেশন তৈরি। এখানে একটা আমি উদাহরণ আমি দেই, যেটা সেটা হচ্ছে আজকে দীর্ঘ 22 বছর পর আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জিতেছিল কেন? মেসি তো সবকটা বিশ্বকাপ খেলেছিল, মেসি তো জেতাতে পারেনি বিশ্বকাপ। তার কারণ হচ্ছে টিম কম্বিনেশনটা ছিল না। 2022-এ 2021-এ লিওনেল স্কালোনির অধীনে যেই কম্বিনেশনটা আর্জেন্টিনার জন্য লিওনেল স্কালোনি তৈরি করেছে মেসিকে রেখে, সব কোচই তো মেসিকে রেখেই খেলেছে, সমস্ত কোচই মেসিকে রেখে খেলেছে, মেসিকে ঘিরে মেসি ডিমেরিয়া থেকে সবাই খেলেছে, কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি। তার কারণ হচ্ছে পরিকল্পনার অভাব ছিল, যেটা স্কালোনি এসে পরিপূর্ণ করেছে। তার জন্য কিন্তু আজকের ডেটে 2021 থেকে শুরু করে 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসিমা, একটা বিশ্বকাপ, মানে ওয়ার্ল্ড ফুটবলে 4টে বড় ট্রফি কিন্তু আজকে আর্জেন্টিনার ঘরে 4 বছরের মধ্যে ঢুকে গেছে পরিকল্পনার জন্য। সেখানে কিন্তু সিনিয়র জুনিয়র কম্বিনেশন করিয়ে যে কোচ আছে স্কালোনি তাকে কিন্তু খেলিয়েছে। 35 বছরের ওটামেন্ডেকেও খেলিয়েছে, আবার 24 বছরের ক্রিশ্চিয়ান রোমেরোকেও খেলিয়েছে। এটা হচ্ছে পরিকল্পনা। 25 বছরের লিসান্দ্রো মার্টিনেজ। তো এই পরিকল্পনাটা যদি সঠিকভাবে মাঠে রূপায়ণ না করা যায়, তাহলে কিন্তু একটা টিমের সাফল্য আসতে পারে না। সাফল্য নির্ভর করে পুরোটাই পরিকল্পনার উপরে। তো সেই পরিকল্পনা করে এবার টিমটা গড়তে হবে। বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই যে নিখিল প্রভুকে নিতে হবে, তারপরে রবসন রবিনোকে নিতে হবে, তারপরে অভিষেক সিং টেকচামকে নিতে হবে। তো আমার কথা হচ্ছে দেখো, রবসন রবিনো, তারপরে নিখিল প্রভু, তারপরে অভিষেক সিং, এরা ভালো প্লেয়ার, অস্বাভাবিক ভালো নাম করেছে, সার্কিটে খেলেছে, ফুটবল সার্কিটে এরা নামি প্লেয়ার। কিন্তু ইস্টবেঙ্গল টিমে কি তাদের থেকে কমা প্লেয়ার আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে এইটা। আজকে যদি তন্ময় দাসকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা কিন্তু নিখিল বাবুর থেকে কম পয়সায় তন্ময় দাসের থেকে সেই সার্ভিসটা পাবো। আমরা সেটা চেষ্টা কোনোদিন করিনি। আমরা কি সুমন থেকে সেই জায়গাটাতে কখনো রিপ্রেজেন্ট করলাম, যেটা আজকে অভিষেক সিং এর সম্পর্কে আমরা চিন্তা করছি? আমরা কিন্তু কম পয়সায় সুমন থেকে দিয়ে সেই সার্ভিসটা পেতে পারি। এই তুলনামূলক চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত ম্যানেজমেন্ট এবং কোচের মধ্যে না আসবে, আজকে শুনলাম যেটা যে কোচ যে লিস্টটা দিয়েছেন, সেই লিস্টার মধ্যে বেশ কিছু ভারী ভারী নাম আছেন এবং বেশ কিছু পজিশনের প্লেয়ারের তার প্রয়োজন আছে, যেখানে কিন্তু অলরেডি আমাদের মানে প্লেয়ার আমাদের প্লেয়ার আছে ওখানে, আমাদের রিজার্ভ টিমে সেই প্লেয়ার আছে। আমরা বরাবরের মতন গুইতের কথা আবার বলবো, তাকে কিন্তু আমরা মিস করি। গুইতেকে আজ পর্যন্ত দেখা হয়নি যে ও আইএসএল এর জন্য, মানে ও আইএসএল এ খেলতে পারবে কি পারবে না, অথচ 20 বছরের অভিষেক সিং এর জন্য আমরা দৌড়াই। হ্যাঁ, তো 17 বছর 18 বছরের গুইতেকে আমরা রিজার্ভ বেঞ্চে বসিয়ে বসিয়ে নষ্ট করি, গুরনাজকে বসিয়ে বসিয়ে নষ্ট করি, 24 বছরের তন্ময় দাসকে আমরা বসিয়ে বসিয়ে নষ্ট করছি। কিন্তু আমরা 20 বছরের অভিষেক সিং এর জন্য বেশি ট্রান্সফার মানি দিয়ে তার পিছনে আমরা ছুটতে যাই, আমাদের নিজের প্রোডাকশনটা আমরা দেখতে চাই না। মানে বলে না, কেউ যদি ভিক পায় না, বাংলা কথা হচ্ছে একদম তাই। মানে এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় না এরা কোনো অংশে তাদের থেকে কম হবে। এবং এই প্রোডাকশনটার জন্য দরকার কি? দরকার হচ্ছে দেশীয় কোচ, যেটা কিন্তু আমাদের পুরনো সুভাষ ভৌমিক বা পিকে ব্যানার্জি বা এই ইদানিংকালে যেটা দেখাচ্ছে হচ্ছে খালিদ জামিল। খালিদ জামিনকে আমি মানে সেলুট না করে পারবো না, কারণ হচ্ছে খালিদ জামিন এমন একজন কোচ, সে কিন্তু ভারতীয় সার্কিটে এখন ভারতীয় ফুটবল কোচের রাজা বলা যেতে পারে তাকে, খালিদকে। কারণ তার কাছে মানে কোনো হেভিওয়েট কোনো বিদেশি নেই, হেভিওয়েট কোনো স্বদেশি নেই, একটা দুটো থাকবেই, কিন্তু হেভিওয়েট নেই। কিন্তু টিমটাকে সে তৈরি করেছে এরকম ভাবে, যেখানে টিমের থেকে কিন্তু সে রেজাল্ট পায়, রেজাল্ট পেতে বাধ্য। এমনি এমনি কিন্তু একটা মানে কোচ কিন্তু ওই জায়গায় যায় না। দেখো, বিশ্বের সমস্ত ভালো প্লেয়ারকে নিয়ে এসে টিম করে দিলে সাফল্য এসে গেলে সেটা কোচের কাছে মানে কোচের নাম হয়ে যায়। কিন্তু কমা প্লেয়ার দিয়ে, কম পয়সার প্লেয়ার, ইউটিলিটি প্লেয়ার যাকে বলে, তার জন্য কিন্তু পয়সার দরকার হয় না। আজকে আলাদিন আজারিকে কতজন চিনতো? আজকে আলাদিন আজারিকে যদি দেখা হয়, তার মার্কেট ভ্যালু হয়ে যাবে হয়তো 3 কোটি 4 কোটি টাকা। কিন্তু যখন ভারতীয় সার্কিটে খেলতে এসেছে 1-2 কোটি টাকার বেশি মনে হয় তার ভ্যালু নয়। কিন্তু আলাদিন আজারি আজকে ভারতীয় ফুটবলে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা নাম বলতে পারো। আমি চাই যে ইস্টবেঙ্গল ক্লাব সেরকমই নিয়ে আসুক। আফ্রিকান প্লেয়াররা এখানে সবচেয়ে বেশি সফল, এটা বুঝতে হবে। ওয়েদারের সঙ্গে এবং আফ্রিকান প্লেয়ারদের যেটা আছে, তাদের ডেডিকেশন, স্কিল, স্পিড এবং স্ট্যামিনা, এই জিনিসগুলো কিন্তু পৃথিবীর কোনো খুব কম প্লেয়ারের মধ্যে আছে, যেগুলো আফ্রিকান প্লেয়ারের মধ্যে আছে। তাদের কাছ থেকে সেই মানে সেই সাফল্যটা কিন্তু আমরা পেতে পারি, সেই রেজাল্টটা পেতে পারি সঠিকভাবে নির্বাচন করে তাদেরকে শুধু টিমের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের টিমের সাফল্য আসতে বাধ্য।
যেহেতু এখন এজেন্ট নির্ভর হয়ে গেছে, তো এজেন্টরা যা বলবে তাই মানে সেইভাবে চলতে হবে, এজেন্টের কাছ থেকে প্লেয়ার নিতে হবে। কিন্তু এজেন্টের বাইরেও আমার মনে হয় কোচ ম্যানেজমেন্টকে দেখা উচিত। যেহেতু আমাদের ক্লাবে বাজেট একটা ফ্যাক্টর, সেহেতু আমার মনে হয় হাই বাজেটের কোনো প্লেয়ারের পিছনে না ছুটে আমার মনে হয় লো বাজেটের ইউটিলিটি প্লেয়ারের পিছনে ছোটা উচিত। তার বাজেট থাকবে কম কিন্তু তার ইউটিলিটি থাকবে বেশি, সেই রকম প্লেয়ারের পিছনে মনে হয় আমার ছোটা উচিত, এবং পরিকল্পনাটা সেভাবে করেই এগোনো যেতে পারে। গেলে আমার মনে হয় সাফল্য আসবেই, সাফল্য না আসার কোনো কারণ নেই। তার সঙ্গে আরেকটা কথা আজকে যোগ করি, আজকে একটা তোমার একদম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আছে, বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান, রাত্রি 12:30 থেকে খেলাটা আছে। এই খেলাটার মধ্যে দুটো জিনিস দেখা, সেটা হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সব থেকে অ্যাটাকিং টিম হচ্ছে বার্সেলোনা, এবং বিশ্বের সব থেকে টপ ডিফেন্সিভ টিম হচ্ছে ইন্টার মিলান। তারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র 5টা গোল খেয়েছে, আর বার্সেলোনা এই মুহূর্তে 37টা গোল করে আছে। মানে অ্যাটাকিং ভার্সেস ডিফেন্স যদি কেউ খেলা দেখতে চায় আজকের এই ম্যাচটা তাকে দেখতে হবে। এই ম্যাচটা দেখলে কিন্তু অনেক কিছু অ্যাবসলিউট বিষয় ক্লিয়ার হবে আমাদের কাছে, যে টিমের পরিকল্পনা থাকলে পরে টিমকে যে সাফল্যের রাস্তায় নিয়ে যাওয়া যেতে পারে, এই ম্যাচটা দেখলে পরে অনেক কিছু আমরা কিন্তু জানতে পারবো। তাই মানে সবাই যাতে ম্যাচটা দেখে, এই ইস্ট বেঙ্গল আড্ডার তরফ থেকে অনুরোধ রইল। তাহলে ইস্ট বেঙ্গলের পক্ষ। আর একটা কথা, লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যেটা বরাবর আলোচনা করি, দেখো দেবমাইদা তুমি যেটা বললে যে ইউটিউব একটা চ্যানেলে আলোচনা হচ্ছে, সুলে মুসা, এলভিটো ডিকুনা, মেহতাব হোসেন এবং সাংবাদিক ছিলেন রজত সুব্রমুখী। দেখো এই আলোচনাটা আজকে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে দেখতে পাই, কিন্তু এই আলোচনা গত 1.5 বছর আগে কিন্তু আমরা এখান থেকে শুরু করেছি, যে আমাদের আফ্রিকান প্লেয়ার দরকার। অ্যাবসলিউট এই ইস্ট বেঙ্গল আড্ডার তরফ থেকে কিন্তু সবার প্রথমে বলা হয়েছিল যে আমাদের আফ্রিকান প্লেয়ার দরকার, এবং তার দাবি আমরা রেখে গেছি বরাবর, আজও আমরা রেখে যাই। আমরা আলোচনা করতেই কিন্তু আমরা আফ্রিকান প্লেয়ারের পথে চলে যাচ্ছে। দেখো ইস্ট বেঙ্গলের লিজেন্ড যে 3জনরা বসে আলোচনা করছে, তারা ইস্ট বেঙ্গলের লিজেন্ড, তাদের মধ্যে কিন্তু এই অনুভূতিটা এসছে, এই অনুভূতিটা আছে যে আফ্রিকান প্লেয়াররাই কিন্তু সাফল্য দিতে পারে ভারতীয় ফুটবলে। যদি একটা সেট আফ্রিকান সেটকে যদি এখানে দেওয়া হয়, তারা কিন্তু সাফল্য দিতে পারে, সেটা কিন্তু বারবার প্রমাণিত। তার মানে এটা থেকে কিন্তু একটা কনক্লুশনে আমরা আসতে পারি যে আমরা যে আড্ডাটা মারি, নিচক একটা আড্ডা মারা নয়, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে চিন্তা ভাবনা, ইস্ট বেঙ্গলকে সাফল্যটা কিভাবে আসতে পারে তার একটা রাস্তা আমরা এখান থেকে দেখাতে পারি। যদি আমাদের ক্লাবের ম্যানেজমেন্ট এবং ক্লাব কর্মকর্তারা এটা দেখে থাকেন, আশা করবো তারা এই আড্ডাটা দেখবেন এবং দেখে এখান থেকে যে গঠনমূলক আলোচনাগুলো হয়, সেই গঠনমূলক জিনিসটা আপনারা নিন, ক্রিটিসিজমটা নিতে হবে না। আর ক্রিটিসিজম না থাকলে কিন্তু উন্নতি করা যায় না। তাই বলবো যে আপনারা ইস্ট বেঙ্গল আড্ডাটাকে ফলো করুন, এবং ইস্ট বেঙ্গল আড্ডার তরফ থেকে যেই মেসেজগুলো আমরা দিই সমর্থকদের তরফ থেকে, সমস্ত সমর্থকের মুখাপেক্ষি হয়ে আমরা এই মানে মেসেজগুলো দিই ক্লাবের তরফ থেকে, যাতে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব ভালো জায়গায় পৌঁছতে পারে, ইস্ট বেঙ্গল ক্লাবের একটা সাফল্য আসে। এটাই মানে এটাই হচ্ছে আমাদের আড্ডা মারার মূল বিষয়বস্তু, একদম আর কিছু না। একদম। তো আপনারা অনেক আপনারা শুনলেন যে আমরা কি বলতে চাই এক্স্যাক্টলি, আমরা সেটা পরিষ্কারভাবে বললাম, গাঙ্গুলিদা বললেন, বিয়দা বললেন, অ্যাট লেন্থ বলেছেন, আমিও বলেছি। আর তাই জন্য আজকে আমরা বাড়াবো না আলোচনা, আমরা আবার ফিরে আসবো এই দলবদলের আলোচনা করতে। সবসময় একটা কথা মনে রাখবেন যে আমরা ওই হাওয়ায় ঢিল ছুঁড়ে তো লাভ নেই, অমুক প্লেয়ার আসছে, অমুক প্লেয়ারের সাথে কথা হয়েছে, অমুক প্লেয়ারকে, এসব বলে লাভ নেই। তার কারণ আমরা সত্যিই জানি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। বলার মতো কিছুই হচ্ছে না এখনো। তো বলার মতো কিছু হলে ইস্ট বেঙ্গল যদি সত্যি কোনো প্লেয়ারের কাছাকাছি চলে যায়, তাহলে তাকে নিয়ে আলোচনা করবো। যেমন রবসান রবীন্দ্রকে নিয়ে আমরা বহু আলোচনা করেছি। ইস্ট বেঙ্গল কাছাকাছি গিয়েছিল, আমি জানি না সত্যি ইস্ট বেঙ্গল একে নিতে পারবে কিনা, কারণ কি এখনো তো ফাইনালাইজ কিছু হয়নি, কাকতালীয় কিছু ব্যাপার থাকতেই পারে। দেখা যাক সেটা ছাড়া অন্য কোনো ডিল হয় কিনা, তাহলে আমরা নিশ্চয়ই আলোচনা করবো। বাট তার মাঝে আমরা কিছু আলোচনা নিয়ে আসবো। আমাদের কিছু নিজস্ব রিসার্চ থাকে, আপনারা জানেন। তো সেই রিসার্চ গুলো নিয়ে আসবো, সেই প্লেয়ার গুলো আমরা, আমার মনে হয় ইস্ট বেঙ্গলের উদ্দেশ্যে আমরা রাখবো।